শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আরে এই মুচিরাম, এক্ষুনি যাত্রা শুরু হয়ে যাবে যে। কোথায় গেলি? আয় আয়। না 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 না, আমি যাব না, আমার এখনো পাঠ মুখস্থ হয়নি, আমি যাব না। হ্যাঁ, আসবি না? মামার বাড়ি পেয়েছিস নাকি রে? আর পাঠ তোর কবে মুখস্থ হয় শুনি? বারে একটু করতে না পারলে তোমরাই তো আমায় মারবে। আরে বাবা, তোকে পাঠ বলে দেওয়ার জন্য প্রম্পটার আছে রে হতভাগা। তুই শুধু স্টেজে গিয়ে দাঁড়া। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। কই গো, কি বলতে হবে একটু বলো না গো। ওহে নরেন, ছোটাটাকে বলে দাও দেখি। ওদিকে নায়িকা তো পাঠ বলতে আরম্ভ করে দিয়েছে। এসেছো প্রিয়তম, তোমার প্রতীক্ষায় সে কখন থেকে দাঁড়িয়ে আছি। মুচিরাম বল। হ্যাঁ, নীরদ কুন্তলা, নীরদ কুন্তলা, লোচন চঞ্চলা। কি লো লো এ বল না। লো 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 লোচন চঞ্চলা, লুচি চিনি ছোলা। বিপদ। আচ্ছা বল, দধতি সুন্দর রূপম। এ বল না। দধিতে সন্দেশ রূপম। হবে না কর্তা, হবে না হবে না হবে না, একে দিয়ে হবে না। এর মাথা ভর্তি গোবর পোড়া। আমি তো ভুল কিছু বলিনি। শোনো, মাথায় গোবর থাকলে তবেই গুরুত্ব বাড়ে, বুঝেছো? কথাটা শোনোনি? হ্যাঁ, ওকে দিয়েই হবে, শুধু চেষ্টা চালিয়ে যাও। ওরে ওরে, কে আছিস রে? আমায় তামাকটা দিয়ে যা। তবে আমার মা বাবার কথা কি আর ফেলনা নাকি? তারা আমায় বলেছিল আমি মস্ত বড় হব। আমার নাম মুচিরাম গুড়, বুঝেছ? শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মুচিরাম গুড়ের জীবনচরিত। আজ যে গল্পটা শোনাতে বসেছি সেই গল্পের সময়টা হলো ঊনবিংশ শতকের শেষ দিক। বাংলাদেশ জুড়ে তখন সাহেবদের বেজায় দাপট, আর সাহেবের মোসাহেবি করে ফুলে ফেঁপে ওঠা বাবুদের দাপট তার চেয়েও বেশি। সেই দাপটের ঠেলা অবশ্য কলকাতা শহরেই তখন সীমাবদ্ধ ছিল। বাবুর দল তখনও মোহনপল্লী বা মোনাপাড়ায় পাড়ি জমাননি। এদিকে মোনাপাড়ার হর্তাকর্তা বিধাতা বলতে তখন একজনই, সাফলরাম গুড়। বেশ কয়েক ঘর কৈবর্তের মধ্যে একলা বামুন হলে যে রাজকীয় খাতিরটা পাওয়া যায় তা বেশ তাড়িয়ে তাড়িয়ে গায়ে মাখে সাফলরাম। কৈবর্তদের শ্রাদ্ধ শান্তি, ষষ্ঠী মাকালের পুজো, অন্নপ্রাশন ইত্যাদি কোনো কাজই সাফলরামকে ছাড়া হয় না। কাঁচা পাকা কলা, আতপ চাল, নারকেল নাড়ু, ছোলা আর দক্ষিণায় পোঁটলা ভরে বেশ বীর দর্পে বাড়ি ফেরে সাফলরাম। ও গিন্নি, কই গো, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো না, বোঁচকাটা ধরবে তো। ও মা, কত জিনিস গো! হ্যাঁ, এ তো আমাদের গোটা মাসের খোরাকি গো। ছেদ্দ বাড়ি থেকে এত দান ধ্যান করলো বুঝি? করবে না? এত জিনিস দিল তোমায়। আমি হলাম গিয়ে গায়ের সবেধন নীলমণি, আমাকে কি আর হেঁজি মেজি ঠাউরেছে নাকি? হ্যাঁ, সাফলরাম যে বেশ একজন কেউকেটা লোক, সাফলরামের স্ত্রী যশোদা সে কথা ভালো করেই জানে। তবে স্বামীর চেয়েও তার ছেলের ওপর নজরটা একটু বেশি, কারণ সাফলরাম আর যশোদার ছেলে জন্মানোর পর থেকেই যা যা করে চলেছে সেসব কাজ অন্য শিশু কখনো করে না বলেই তাদের বিশ্বাস। অন্তত যশোদা তো নিজের চোখে বড় একটা তা দেখেনি। এই যেমন ধরুন, ছেলেটা জন্মানোর পর থেকেই একেবারে হৈ হৈ করে বেড়ে চলেছে। তারপর মা, পা, দু মুখ দিয়ে এমন সব বিচিত্র ধ্বনি বার করে যে সাধারণ কোনো বাচ্চার মুখ থেকে এমন সব ধ্বনি সহজে বেরোয় না। অন্তত এই গাঁয়ের আর কোনো বাচ্চাই এমন কীর্তি দেখাতে পারেনি।
যশোদা দিন রাত তাই ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে আর নিত্য নতুন কীর্তি খুঁজে চলে। তার সেই সদ্যজাত শিশুরত্নটি কিন্তু তার মাকে একবারও নিরাশও করেনি। যশোদা তার সাধের ছেলের নাম রাখল মুচিরাম। এই নামকরণের সঠিক কারণ অবশ্য জানা নেই। লোকে বলে যশোদা মানে মুচিরামের মায়ের যৌবন বয়সে নাকি এই নামের কোনো এক ভালো লাগার মানুষ ছিল। এসব কথা অবশ্য মুচিরামের বাবার আড়ালেই আলোচনা হয়, আর তাই এই ঘটনা সত্য মিথ্যে যাচাই করাও হয়ে ওঠে না কারোর। তবে ছেলের নামটা যে মায়ের দেওয়া তাতে কোনো ভুল নেই। আর এদিকে সাফলরামেরও ছেলের জন্মের পর থেকে যজমানিতে আর মন নেই। পুজোর বই, ব্রতকথা আর পাঁচালির চেয়ে ছেলের প্রতি টানটা তার একটু বেশিই উথলে উঠেছে। তবে এ শুধু স্নেহের টান নয়, বরং তাদের ছেলে যে সাধারণ কেউ নয় সাফলরাম আর যশোদার তা বুঝতে বাকি নেই। বুঝলা গিন্নি, এ ছেলে যে একজন দিগ্গজ হয়ে উঠবে কথাটা তোমাকে আগে বলিনি? তা তো বলেইছিলে। তা হ্যাঁ গো, কি করে বুঝলে গো? নইলে ঘোষেদের ওই ছেলেটা গো, 1 বছর গড়িয়ে গেল, এখনো তার মুখে কোনো বুলি ফুটলো না গো। যজমানি কি আর এমনি এমনি করছি গিন্নি? এইসব গুনে গেঁতে দেখতে হয়, কত কি জানতে হয়, সব তুমি বুঝবে না। সে না বুঝি, আমাদের মুচিরামের ওপর মা সরস্বতীর আশীর্বাদ আছে না গো। আরে আশীর্বাদ কি বলছো গিন্নি? ও হলো গিয়ে সরস্বতী মায়ের কোলের ছেলে। তা ঠিক বলেছে গো, তা একদম ঠিক বলেছো তুমি। নইলে দেখছো না, এই তো সেই দিন জন্মালো, এর মধ্যে কত কি বলে চলেছে। এগুলো হলো ভগবানের কথা, জানো গিন্নি? ভগবানের কথা? কি বলছো গো? হ্যাঁ গিন্নি, ভগবানের কথা তো আমি বুঝি। নইলে কি আর অমনি অমনি যজমানেরা আমাকে নিয়ে টানা হাজরা করে? হ্যাঁ বলো। সে তো ঠিকই, সে তো ঠিক। ভালো পুরোহিত হতে গেলে ভগবানের কথা বুঝতে হয়, এই কথাটা যশোদা জানে। নইলে কি আর এতজন কৈবর্তের মধ্যে তার স্বামী একা বামুন হয়ে জন্মায়? মেঝেতে হামা টেনে টেনে আধো আধো বুলিতে এদিকে মা পা এই সমস্ত যেসব ধ্বনি শোনায় তার মুচিরাম, সেগুলো যে আসলে ঈশ্বরের বাণী, এবার আর সে বিষয়ে যশোদার কোনো সন্দেহই রইল না। ছেলের এই আধো বুলি শুনলেই হাতের কাজ ফেলে কান খাড়া করে বেশ গদগদ হয়ে বসে থাকে যশোদা। ঠাকুর রক্ষে করো, ঠাকুর 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 রক্ষে করো। দেখতে দেখতে সময় পেরিয়ে ছেলের অন্নপ্রাশনও হয়ে গেল, আর তারপর থেকে মুচিরামের চেহারা আরও তরতর করে বাড়তে লাগলো। সেই সঙ্গে তার কান্না আর আধো আধো বুলির চোটে গোটা গ্রাম একেবারে মাত হয়ে গেল। এসব দেখে শুনে ছেলের দৈবী যোগ সম্পর্কে সাফলরামেরও আর কোনো সন্দেহই রইল না। ছেলে এদিকে প্রথম বছরটা কেঁদে কেটে আর হামা দিয়ে দিয়ে কাটিয়ে দিল। পরের কটা বছর হাতের কাছে যা পেল তাই খেতে শিখে গেল। না পেলে চুরি করে খেতেও তার জুড়ি নেই। আর পঞ্চম বছর থেকে মুখে যা এলো সে সব কথা অনায়াসে তার বাবা মাকে শোনাতে লাগলো সে। ছেলের এই অভাবনীয় উন্নতি দেখে মা যশোদা তো উল্লাসে ফেটে পড়েছে। তার এই রত্ন ছেলের কথা দেশের আর কেউ জানতে না পারলে কি চলে? কিন্তু তার আগে তো ছেলেটার একটু লেখাপড়া শেখানো দরকার। সাফলরাম সেদিন পুকুরে স্নান সেরে দাওয়ায় উঠতে না উঠতেই যশোদা একেবারে তার সামনে এসে দাঁড়াল। ওগো শুনছো? বলছি কি, আমাদের ছেলেটার দিকে একটু তাকাবে না গো? একটু সূর্যি ঠাকুরকে তুষ্ট করছিলাম, তা না সব তালগোল পাকিয়ে দিল। যাকে যাক, কি বলছো কি? মুচিরামের কথা নাকি? কেন, কি হয়েছে তার? সে তো দিব্যি আছে। বালাই ষাট, যত অলক্ষণের কথা। বলি বাছার আমার কি হবে শুনি? 70-এর মুখে ছাই দিয়ে বাছা আমার বেঁচে থাক। আহা, সে তো থাকবেই, কিন্তু দেখাশোনার কথা কি বলছিলে? বলছিলাম যে এমন এক গুণের ছেলে কি মুখ্য হয়ে থাকবে নাকি? লেখাপড়া শিখবে না? লেখাপড়া? হ্যাঁ গো। হ্যাঁ হ্যাঁ, তা তো শিখতেই হবে, শিখতেই। তা সেই ব্যবস্থা করলে কই? ছেলের এদিকে 5 বছর বয়স হয়ে গেল, আর তোমার তো কোনো গাই নেই।
শোনো না, বলছি ছেলেটার হাতে করে দাও না গো। কি 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 বললে? হাতে খড়ি? হ্যাঁ, তার আবার কি দরকার? আমাদের পরিবারে কোনো কালে সেসব পাঠ নেই। নেই তো নেই, আমার ছেলের হাতে খড়ি হবে এই সাপ কথা বলে দিলুম কিন্তু। আহা, 3 পুরুষের নিয়মকে গেরাহিজ্যে আনবে না। 3 পুরুষ? হ্যাঁ 3 পুরুষ। তোমার 14 পুরুষের মধ্যে এমন একটাও ছেলে জন্মেছে? হ্যাঁ, না তা জন্মায়নি বটে, তবে কিন্তু এই মোনাপাড়ার 3 ক্রোশের মধ্যে তো কোনো পাঠশালা নেই। আহা, তা না থাক, তুমি তো আছো, তাই না বলো? হ্যাঁ, আমি? হ্যাঁ গো, এই গায়ে তুমি ছাড়া একটাও বারব্রত পূজা আচ্ছা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো। তাহলে তোমার ছেলের হাতে খড়িটা তুমিই দাও না কেন? কিন্তু কিন্তু আমার যে এত যজমান, এতগুলো বাড়ি সামলানো, নিত্য পুজো, ওহ, কি হ্যাপা কি হ্যাপা। দাও দাও দাও, 1 ঘটি জল দাও দেখি, এক্ষুনি আবার বেরোতে হবে। কে রে, কেসটা নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া। 3 পুরুষের ঐতিহ্য আর কৈবর্তদের যজমানি এ সমস্ত সামলে সাফল্যরামের বিশেষ সময় হয় না, আর তাই মুচিরামের হাতে খড়িটাও আর হলো না। তবে লেখাপড়া না শিখলেও অন্যান্য বিদ্যেগুলো ভালোই রপ্ত করেছে মুচিরাম। মানে গাছে ওঠা, জলে ডোবা, সন্দেশ চুরি করা, লোকের মুখে মুখে নানান কথা শুনিয়ে দেওয়া, এসব কাজ করতেও শিক্ষার দরকার হয় বই কি। আর সেসব বিদ্যে যে সে নিজে নিজেই শিখেছে, এতেও তার মায়ের আর খুশির শেষ নেই। ছেলের গুণপনা যতই বাড়তে থাকে, তার মায়ের বুক ততই গর্বে একেবারে ফুলে ওঠে। মুচিরামের বাবা বুঝলো যে ছেলের পৈতেটা এবার দেওয়া দরকার, নইলে যজমানদের চালকলার পুঁটলিতে ছেলের কোনো অধিকার জন্মাবে না। 9 বছর বয়সে তাই মুচিরামের পৈতে হলো। পৈতের পর ছেলেকে সন্ধ্যা আহ্নিক শেখাতে গেল সাফল্যরাম। বলো তো বাবা। কি বাবা? ওম ভূর ভুবস্ব। ওম ওম ভূত। ভূত নয় বাবা, ভূত নয়, ভূর ভুব। বলো বলো বলো। ভূর ভূত ভূর। মোনাপাড়ার সার্থক পুরোহিত এরপরে নিজের ছেলের আহ্নিকের ব্যবস্থাটা আর করেনি, কিন্তু তারপর বেশি দিন সে আর বেঁচেও রইল না। ছেলেকে ভূতে ধরার ধাক্কাতেই কিনা কে জানে হঠাৎ একদিন ওলা ওঠা রোগে মারা গেল সাফল্যরাম। কি হলো গো? ওগো তুমি কোথায় গেলে গো? 10 বছরের মুচিরামকে বাবার শ্রাদ্ধ করানোর জন্য বেপাড়া থেকে এক পুরুত ঠাকুর এসে হাজির হলেন। সাফল্যরাম গুড়ের যজমানেরাই চাঁদা তুলে পুরুত নিয়ে এলো। সেই পুরুত ঠাকুর কিন্তু শ্রাদ্ধ সেরেই চলে গেলেন না, মানে কৈবর্তেরা তাকে যেতে দিল না। তাদের পুজো আচ্চা করার জন্য একজন বামুন তো দরকার। কাজেই সেই পুরোহিত এবার বেশ গুছিয়ে বসে পড়লেন কৈবর্ত পাড়াতেই। যে আসনটা মুচিরামের জন্য একেবারে বাঁধা ছিল, তার কপালের দোষেই সে আসনে এখন বাইরের বামুন এসে বসলেন। তাতে অবশ্য মুচিরামের বিশেষ কিছু এলো গেল না, তার বরং বসে বসে অং বং চং করার থেকে হারান মুখুজ্জের যাত্রা দেখার শখ অনেক বেশি। মনসা পুজোর পর এবছর অধিকারীর যাত্রার দল এসেছে। বেশ সস্তায় এবার হারানকে পাওয়া গেছে বলে গোটা গ্রামের উৎসাহ দেখে কে। এই প্রথম যাত্রা দেখল মুচিরাম। সরাই করে তেল নিয়ে সলতে পাকিয়ে আগুন জেলে কলা গাছের ওপর রেখে চারদিকটা একেবারে আলোয় আলো হয়ে উঠেছে। আর সেই আলোয় পর পর 3 দিন ধরে রাধাকৃষ্ণের পালা হলো। মুচিরামের অবশ্য কোনো ক্লান্তি নেই। মাথায় চূড়া পড়া, বাঁশের কঞ্চি হাতে আস্ত কৃষ্ণকে একেবারে চোখের সামনে দেখে মুচিরাম তো নাওয়া খাওয়াই ভুলে গেল। তার সেই মারকুটে স্বভাবে কে যেন একেবারে জল ঢেলে দিয়েছে। ওরে খোকা, খোকা রে, খোকা, কি হয়েছে মা? এই তো শোন না, পুকুরে একটা ডুব দিয়ে আয় না বাবা। কত বেলা হলো বলতো, যা হোক দুটো মুখে। আমার তো সেই কখন চান হয়ে গেছে। আমার বড্ড খিদে পেয়েছে মা। ও মা,
তুই চান করে ফেলেছিস? হ্যাঁ। বেশ ঠিক আছে, বস খোকা বস। এই পিড়েটাতে বস, এই পিড়েটাতে বস, আমি ভাত দিচ্ছি। হ্যাঁ, তুমি 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 আমায় খেতে দাও। এই নে, শোন না, এই শাকের ঘন্ট ছাড়া ঘরে যে আর কিছুই নেই বাবা। লক্ষ্মী বাবা আমার, এইটুকু খেয়ে নে কেমন, ফেলে রাখবি না যেন। খেয়ে নে লক্ষ্মী মানিক আমার। না মা, আমি কিচ্ছুটি ফেলে রাখবো না, আমি সব চেটে পুটে খেয়ে নেবো। তুমি দেখো, তুমি বসো না। এই তো আমি খাচ্ছি। ছেলে যে হঠাৎ করে কি হলো বুঝতে পারল না যশোদা। মুচিরাম আজ কোনো বায়না করলো না, গুটি গুটি পায়ে ঠিক সময়ে স্নান সেরে খেতে এলো, খাবার থালা মায়ের গায়ে ছুঁড়ে মারল না। এসব দেখে যশোদার স্থির বিশ্বাস হলো যে তার ছেলে তো এমনি গুণের গুণনিধি ছিলই, এবার সে নিশ্চয়ই মহাপুরুষ হয়ে গেছে। তার ছেলে না ভগবান, কার উদ্দেশ্যে যে হাত জোড় করে কপালে ঠেকালো যশোদা তা ঠিক বোঝা গেল না। এদিকে 3 রাত ধরে যাত্রা দেখে মুচিরামের সঙ্গে বাস্তবের মাটির খুব একটা সম্পর্ক আর রইল না। খেতে শুতে উঠতে বসতে তার কানে তখন শুধুই কনসার্টের জগঝম্প আর বাঁশির সুর বেজে চলেছে। সে যে কি বলছে কি করছে কোনো কিছুই সে নিজেও জানে না। তবে মুচিরামের কিন্তু একটা গুণ ছিল, তার গানের গলাটা খুব সুন্দর। সকালবেলা গাছের ডালে পা ঝুলিয়ে যাত্রার একটা গানের সুরই ভাঁজছিল মুচিরাম সেদিন। ওই শ্যাম সুন্দর শরণ আমার, শ্যাম সুন্দর। যাত্রা দলের অধিকারী হারান মুখুজ্জি ঠিক সেই সময়টাতেই ম্যানেজার উমাকান্তর সঙ্গে পুকুরে ডুব দিতে যাচ্ছিলেন। মুচিরামের গলা কানে যেতেই অধিকারী মশাইয়েরা যাওয়া হলো না। তাকে দাঁড়িয়ে পড়তে দেখে উমাকান্ত তাড়া লাগাল। কি হলো অধিকারী মশাই, দাঁড়িয়ে পড়লেন যে? আরে চলুন চলুন, বেলা গড়িয়ে গেলে আর ট্রেন পাবো না যে, চলুন। আস্তে 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 আস্তে। কি এত মন দিয়ে শুনছেন বলুন তো? হ্যাঁ, টাকার আওয়াজ শুনতে পাচ্ছ না? টাকার আওয়াজ? টাকার আওয়াজ কোথায় পেলেন? ওটা তো আমাদেরই গানের একটা সুর। আরে সেই গানটা। গন্ড মূর্খ, আরে আমি গান শুনছি না। তাহলে এই সুর শুনলে লোকে টাকা দেবে, কথাটা বুঝতে পেরেছো? ও আচ্ছা, তাই বলুন। থাক থাক, আর মাথা চুলকোতে হবে না। ছেলেটাকে বরং একবার ডেকে আনি, চলো তো। চলুন চলুন চলুন, হ্যাঁ চলুন। এই যে, ও খোকা, কি আমাকে ডাকছো? গাছ থেকে একবার নেমে এসো তো। তুমি তুমি ওই যাত্রা দলের লোক না? হ্যাঁ, ওই দলটা আমারই। ও, তোমার দল? তা তোমার গলায় বেশ সুর আছে তো। এ গায়ের সবাই আমায় তাই বলে। ও তাই বুঝি? তা তুমি আমার যাত্রার দলে যোগ দেবে? আমি আমাকে তোমরা যাত্রায় নেবে? তোমাদের মতো আমি ঘুরে বেড়াতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। ও, যেখানে শো হবে সেখানে যাবে, গান গাইবে, পরদিন ডেরা ডান্ডা তুলে অন্য জায়গায় চলে যাব, আর সঙ্গে টাকাও পাবে। টাকা? আমাকে তোমরা টাকা দেবে? তাহলে এক্ষুনি চলো। কোথায় যেতে হবে আমায় শুধু বলে দাও, আমি তোমাদের সঙ্গেই যাব। দাঁড়াও দাঁড়াও খোকা, দাঁড়াও, আগে তোমার মায়ের সঙ্গে কথা বলে আসি। চলো চলো, তোমার মায়ের কাছে আমাদের নিয়ে চলো। মা আবার কি বলবে? যাকে বলছো যখন, এসো। ওই তো পুকুরটা পেরিয়েই আমাদের বাড়ি। হারান আর উমাকান্তকে নিয়ে তার বাড়িতে মায়ের কাছে হাজির হলো মুচিরাম। যশোদা তখন রান্নাঘরে ব্যস্ত ছিল। ছেলের সঙ্গে দুজন অচেনা পুরুষকে দেখে মাথায় কাপড় টেনে তাড়াতাড়ি সরে যাচ্ছিল। এমন সময় হারান মুখুজ্জি বলে উঠল, আহা না না, আপনি যাবেন না, আপনার সঙ্গেই দেখা করতে এসেছি আমরা। কেন, কি হয়েছে? আপনারা কারা? এই তো গ্রামে যে যাত্রাটা হলো সেই দলের মালিক আমি। আমার নাম হারান মুখুজ্জি। আসলে আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন? দাবি মানে একটা জিনিস চাই আমরা। কিন্তু আমি যে খুব গরিব, আমার
আমার দেওয়ার মতো কিছু যে নেই আমার কাছে, জান। মানে আপনার ছেলেটাকে আমাদের দলের সঙ্গে নিয়ে যেতে চাই। আসলে ওর গানের গলাটা খুব সুন্দর, যাত্রা দলে গান গাইবে ও। আমার আমার মুচিরাম যাত্রা করবে? না না, বিনে পয়সায় নয়, রীতিমতো মাইনে হবে ওর। ওকে আমরা 3 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 টাকা করে মাইনে দেব। হ্যাঁ, এবার খুশি তো? একমাত্র সবেধন নীলমণিকে ছেড়ে দিতে কোনো ইচ্ছে ছিল না যশোদার। তবু যাই হোক, ছেলেটা তো চোখের সামনে ছিল, কিন্তু টাকাটাও যে খুব বড় একটা পিছু টান। এই বাজারে ঘরে বসে 5-5টা টাকা তাকে কে দিয়ে যাবে? ছেলেকে তাই ধরে রাখতেও পারল না যশোদা। যাত্রা দলের সঙ্গে মুচিরামের যাওয়ার অনুমতি মিলল। আয় বাবা, আয়, সাবধানে থাকবি। আর শোন, অধিকারী মশাইয়ের কথা শুনবি কেমন? পেট ভরে খাবি কিন্তু। ঠিক আছে বাবা, সাবধানে থাকি। আপনি কিচ্ছু ভাববেন না, ভালো মন্দ খাওয়া দাওয়া সব মিলবে, ওখানে ওর কোনো কষ্ট হবে না। আসি আমরা, আসি। হারান মুখুজ্জের দল মুচিরামকে নিয়ে চলে গেল, আর এদিকে রান্নাঘরে আছাড় খেয়ে পড়ে কাঁদতে লাগলো যশোদা। মায়ের মন যে, নিজে হাতে করে ছেলেটাকে পাঠিয়ে দিতে হলো তাকে। তবু যা হোক, একটু ভালো মন্দ খেতে পাবে ছেলেটা। দিনে 2 বেলা শাকের ঘন্ট খেয়ে আধপেটা পড়ে থাকতে তো হবে না, এই ভেবেই শেষ পর্যন্ত নিজেকে প্রবোধ দিল যশোদা। যাত্রার জীবনে যে বিশেষ কোনো মধু নেই, এ কথাটা কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বুঝে গেল মুচিরাম খুব সহজেই। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, বেশিরভাগ দিন ভালো করে তার খাওয়াই হয় না। এ গ্রাম সে গ্রাম ছুটতে ছুটতে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় তার। রাত জেগে জেগে চোখ ঘুমে ঢুলে আসে, আবার অধিকারী মশাইয়ের পা টিপে দিতে দিতে ঢুললে আর রক্ষে নেই। এই এই ছোড়া, এই তোকে ঘুমানোর জন্য পয়সা দিচ্ছি নাকি রে? হ্যাঁ, ভালো করে পরচুলার ভারে মাথায় উকুন আর খড়ি ওঠা গা চুলকোতে চুলকোতে প্রাণপণে অধিকারী মশাইয়ের সেবা করে যায় মুচিরাম। তার স্বপ্নের রাজপ্রাসাদ যে এত তাড়াতাড়ি ভেঙে পড়বে ভাবতেও পারেনি সে। মায়ের কথা ভেবে তার মন খারাপ হয় না ঠিকই, শুধু নিজের প্রয়োজন মেটানো ছাড়া মায়ের সঙ্গে তার তেমন কোনো সম্পর্কও কখনো তৈরি হয়নি। তবে এই দাসত্বটা মুচিরামের একেবারেই সইছে না। কোকিলের মতো এ ডাল থেকে ও ডালে গান গেয়ে গেয়ে বেড়ানোর নাম যে যাত্রা নয়, এ কথাটা এখন হাড়ে হাড়ে বুঝেছে সে। তার কান দুটো পাকিয়ে লাল হয়ে ছুঁচ ফোটার মতো ব্যথাও হয়ে রয়েছে। জন্মের পর থেকে এত কানমোলা সে কোনো দিনও খায়নি। এখানে কথায় কথায় তার কানমোলা জোটে। দোষের মধ্যে মুচিরামের বুদ্ধিটা বরাবরই একটু মাটো, কখনোই কিছু মনে রাখতে পারে না সে। গানের তাল আর গাছের তাল যে এক নয়, এটা বুঝতে গিয়েই কত যে কানমোলা খেতে হলো তাকে, তা গুণে শেষ করা যায় না। একটা কথা যদি মনে রাখতে পারি শতভাগা ছেলে, লাগছে কান ছিঁড়ে তোমার হাতে ধরিয়ে দেবো বাঁদর ছেলে কথাকারের। কানের মোচড়ের জ্বালা, পেটের খিদে আর অপমানে কাতর হয়ে দূরের গাব গাছটার নিচে সেদিন চুপ করে একাই বসেছিল মুচিরাম। হারান মুখুজ্জের পালায় কৃষ্ণ সাজে সে। একটু পরেই নাটক শুরু হবে, কিন্তু আজ গানটা তার বড্ড টনটন করছে। এর উপরে পরচুলের ভার পড়লে বোধহয় কানটা ছিঁড়েই যাবে। গতকালের পালায় 4টে সংস্কৃত লাইন বলতে গিয়ে যেভাবে বেইজ্জত হতে হয়েছিল তাকে, তারপর থেকে তার আর এমনিও কিছুই ভালো লাগছে না এখানে। চুপ করে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল মুচিরাম। এমন সময় হন্তদন্ত হয়ে ম্যানেজার উমাকান্ত এসে হাজির হলো সেখানে। আরে ওহো মুচিরাম, আরে এই মুচিরাম, এই দেখো তুই এখনো এখানে বসে ঝিমোচ্ছিস। আরে ওঠ 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 ওঠ। না, আমি আজ একটু করতে পারবো না, আমার শরীর ভালো আরে নেই। একটু করবি না কি রে? হ্যাঁ,
অধিকারী মশাই জানতে পারলে তোকে আর আস্ত রাখবে না। চল 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 চল। আরে দেখো আবার আমার কোনো পাঠ মুখস্থ হয়নি, আমি যাব না। হ্যাঁ, সে আর কোন দিন হয়? হ্যাঁ, এতদিন ধরে কেষ্ট সাচ্ছিস, এখনো তো প্রম্পটারকে সব আউড়ে যেতে হয়। মুচিরামের কোনো ওজোর আপত্তি আর টিকল না। চল নে, অনেক হয়েছে, অনেক। তার ঘাড় ধরে পাকড়াও করে তাকে নিয়ে সোজা সাজঘরে এসে ঢুকলো ম্যানেজার, যেন আসামি ধরে এনেছে। এভাবে ঘরের মাঝখানে ধাক্কা দিয়ে মুচিরামকে একেবারে ঢুকিয়ে দিল সে। কাবলা, 5 মিনিটের মধ্যে ওকে তৈরি করিয়ে দে। তাড়াতাড়ি করিয়ে দে বাবা। কোনো রকমে পরচুলা রং আর ধরা চুড়ো চাপিয়ে কৃষ্ণবেশী মুচিরামকে যখন মঞ্চের পাশে নিয়ে আসা হলো, তখন যাত্রা প্রায় শুরু হয়ে গেছে। প্রবল বেগে কনসার্ট বাজতে শুরু করেছে। রাধারানীও মঞ্চে উঠে এসেছে। শ্রী রাধার মানভঞ্জন পালায় শুরুতেই মানিনী রাধারানীর মান ভাঙাতে হবে কৃষ্ণবেশী মুচিরামকে। কিন্তু কানমলা আর পেট ব্যথার জন্য সমস্ত কথাই আজ ভুলে গেছে মুচিরাম। রাধারানীর দিকে এগিয়ে গিয়ে কাতর চোখে তাকিয়েই রইল মুচিরাম, আর পিছন থেকে প্রম্পটার সমানে বলে চলেছে, মানময়ী রাধে, মানময়ী রাধে, মানময়ী রাধে। একবার বদন তুলে কথা কও, কথা কও, একবার বদন তুলে কথা কও। এখানেই গন্ডগোলটা করে ফেলল মুচিরাম। এত জোরে কনসার্ট বাজছে যে প্রম্পটারের ফিসফিস শব্দ তার কানে কিছুই ঢুকলো না। বাকি সংলাপের আশা এদিক ওদিক তাকাতেই শুনতে পেল যাত্রার বেহালা বাদক আর একজনের হাতে তামাকের কলকে তুলে দিচ্ছে। নাও হে ভাই, একটু গুরু খাও, গুরু খাও। মুচিরাম এবার হাঁপ ছেড়ে বাঁচল। এই তো সংলাপ পেয়ে গেছে সে। এবার সে তাই নির্ভয়ে বলে উঠল, মানময়ী রাধে, একবার বদন তুলে গুরু খাও। যাত্রার দর্শকদের মধ্যে এবার তুমুল হাসাহাসি শুরু হয়ে গেল। ভীষণ জগঝম্প কনসার্টকে ছাপিয়ে সে হাসি এতটাই বাড়তে লাগলো যে যাত্রা ভেঙে গেল। যাত্রাটা যে কেন ভেঙে গেল প্রথমে তো সে কথাটা বুঝতেই পারেনি মুচিরাম। মাথা চুলকোতে চুলকোতে সাজঘরে ফিরে এসেই তার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। পিছনের দরজা দিয়ে এক গাছি কঞ্চি হাতে নিয়ে সব বেগে ছুটে আসছে হারান মুখুজ্জে। এই দৃশ্য দেখেই মুচিরামের আর বুঝতে বাকি রইল না যে সেই কঞ্চিটা আজ তার পিঠেই পড়বে। কোনো দিকে না তাকিয়ে লোকজনকে ধাক্কা মেরে ফেলে বাপরে বলে একটা বিরাট লাফ দিয়ে সাজঘর থেকে একেবারে তীরের মতো বেরিয়ে গেল মুচিরাম। যাত্রার মঞ্চ আর মাটিতে পাতা শতরঞ্চি ডিঙিয়ে বুলেটের মতো ছুটতে লাগলো সে। রোগা ডিগডিগে মুচিরামের সঙ্গে ভুঁড়িওয়ালা মুখুজ্জে মশাই দৌড়ে পারবে কেন? কিছুক্ষণ পরেই হাঁপাতে হাঁপাতে ফিরে এলো সে। আর মুচিরাম যে কোথায় গেল তা কেউ জানতেও পারল না। একে অন্ধকার রাত, তাই জলা জংলা ভরা জায়গা, পোড়ো মন্দিরের রোয়াকে শুয়ে সে রাতটা কাটিয়ে দিল মুচিরাম। পরের দিন সকালে যাত্রার দল যখন অন্য গ্রামে যাওয়ার উদ্যোগ করছে তখনও মুচিরামের দেখা নেই। ম্যানেজার উমাকান্ত এসে অধিকারী হারান মুখুজ্জে মশাইকে জিজ্ঞাসা করল, কি হলো বলুন দেখি? মুচিরাম তো এখনো এলো না মশাই। হ্যাঁ, তাকে খুঁজে পেতে নিয়ে এলে হয় না? থাক থাক, জুটতে হয়তো আপনি এসে জুটবে, আবার নেমন্তন্ন করে আনতে হবে না। আহা, ছেলে মানুষ কোথায় পড়ে থাকবে কে জানে। বরং তোমার প্রাণে যখন এত দয়া, তা তুমিই না হয় ওর জন্য পড়ে থাকো। না মানে আমি আমার দল গুটিয়ে নিয়ে চলে যাব। না মানে আমি আসলে মুখুজ্জে মশাইয়ের মারমুখ মেজাজ দেখে ম্যানেজার ভয় কিছু বলতে পারল না। সাত সকালে সেই গ্রাম ছেড়ে যাত্রার দল চলে গেল। সারা রাত জেগে থাকার পরে মুচিরাম তখন অকাতরে ঘুমোচ্ছে। ঘুম ভাঙতেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাত্রা মঞ্চের জায়গাটার কাছে ফিরে এলো সে। কিন্তু কোথায় কে? শূন্য মাঠ আর কিছু কাঠকুটো তখন সেখানে পড়ে আছে। কোথায় যাবে, কি করবে কিচ্ছু বুঝতে পারল না মুচিরাম।
অধিকারী মশাই যে দল নিয়ে কোন পথে গেছে লোকজনকে সে কথাটা জিজ্ঞাসা করার মতো বুদ্ধিও তার নেই। কাঁদতে কাঁদতে সেই ভাঙা মন্দিরের রোয়াকেই মুচিরাম আবারও ফিরে এলো। সারাদিন সেই রোয়াকে বসে বসেই কেঁদে গেল মুচিরাম। দুপুরের দিকে মন্দিরের পুরুত ঠাকুর দুটো খেতে দিলেন, কিন্তু মুচিরামের কান্না আর থামল না। ভাঙা মন্দিরে যে কোন দেবতা ছিলেন তা ঠিক জানা নেই, তবে মুচিরামের আকুল কান্না শুনে নিশ্চয়ই তার দয়া হলো, নইলে পড়ন্ত বিকেলের আলোয় ঈশানবাবুর সঙ্গে তার দেখা হবে কেন? এই কালীদহ গ্রামেই ঈশানবাবুর বাড়ি। পেশায় তিনি ফৌজদারি অফিসের হেড কেরানি। মাইনে মোটে 100 টাকা হলে কি হবে, মানুষটার মনটা বড্ড বড়। শরীর সারাতে কদিন ছুটি নিয়ে সপরিবারে বাড়িতে এসেছেন ঈশানবাবু। বিকেলে রোদ্দুর পড়লে 1 মাইল করে হাঁটেন তিনি রোজ। আজও হাঁটতেই বেরিয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন রোগা ভোগা শুকনো চেহারা আর বড় বড় চুলওয়ালা এক কিশোর পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকুল হয়ে কেঁদে চলেছে। দেখি তো গিয়ে। তার দিকে এগিয়ে গিয়ে ঈশানবাবু জিজ্ঞাসা করলেন, কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর? আমায় ফেলে রেখে যাত্রার দল নিয়ে হারান মুখুজ্জি চলে গেছে। আমি এখন কোথায় যাব? হ্যাঁ, আমি কোথায় যাব? বুঝেছি, তুই ওই যাত্রা দলের ছেলে। তোর নাম কি? কোথায় থাকিস? আমার নাম মুচিরাম। বাড়ি? হ্যাঁ, বাড়ি। বাড়ি কোথায় তোর? আমার বাড়ি মোনাপাড়ায়। মোনাপাড়াটা যে ঠিক কোথায় সে কথা বুঝতে পারলেন না ঈশানবাবু। মুচিরামও তাকে বোঝাতে পারল না। অগত্যা ঈশানবাবুর কাছেই মুচিরামের ঠাঁই হলো। সেখানে খাওয়া দাওয়া আর আদর যত্নের অভাব নেই ঠিকই, তবে এ বাড়িতে থাকতে গেলে লেখাপড়াটা শিখতেই হবে, এটাই ঈশানবাবুর নিয়ম। অগত্যা মুচিরামকে পাঠশালায় ভর্তি হতেই হলো। সেখানে সে পড়াশোনা কিছুই শিখল না বটে, তবে বারবার মকশ করে করে হাতের লেখাটা তার বেশ ভালো হলো। আর এরপরেই লেখাপড়ায় একরকম দাঁড়ি টেনে দিল মুচিরাম। পাঠশালার গুরুমশাইও মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, আর ইংরেজি স্কুলের মাস্টাররা একরকম জোর করে তাড়িয়েই দিলেন তাকে। না, এই ঘটনার পরে আর মুচিরামের পড়াশোনা নিয়ে একটাও শব্দ খরচা করেননি ঈশানবাবু। তবে মুচিরামকে তো আর বাড়িতে বসিয়ে রাখা যায় না, তাই তার বয়স বাড়তেই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলে কয়ে মুচিরামকে 10 টাকার মুহুরির চাকরি জুটিয়ে দিলেন ঈশানবাবু। শোন মুচিরাম, তুই জীবনে অনেক উন্নতি করবি বাবা। আগে সে আপনার আশীর্বাদ বাবু। না রে না, মানুষের আশীর্বাদে আর কি হয়? তোর নিজের পরিশ্রমেই তুই উন্নতি করবি। আপনার মুখ রাখার চেষ্টা করব আমি। তবে একটা কথা বলে রাখি বাবা। হ্যাঁ বলুন। এই কথাটা যেন কখনো ভুল না হয়। আপনি আমায় হুকুম করুন। ঘুষ নিবি না বাবু। সৎ পথে থেকে রোজগার করতে শিখবি। ঘুষ নিলে কিন্তু তাড়িয়ে দেব। রাম 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 রাম। আপনার কথা আমার সব সময় মনে থাকবে বাবু। ও পথের ধারও আমি কখনো মারাবো না। বেশ বেশ। কয়েকদিন আদালত চত্বরে যাওয়া আসা শুরু করলো মুচিরাম। ঈশানবাবু নিজে হাতে ধরে তাকে কাজকর্ম শেখাতে লাগলেন। সাহেবের দরবারে ঈশানবাবুর বেশ একটু খাতির আছে। নির্লোভ সজ্জন মানুষকে কেনা ভালোবাসে বলুন। ঈশানবাবুর খাতিরের গুণেই মুচিরামের হাতে কাজকর্ম আসতেও শুরু করলো। মুচিরামের হাতের লেখাটাও তার উপর বেশ ভালো, তাই মুহুরির কাজে তার নামডাকও খুব ছড়িয়ে পড়ল। মুচিরামের কাছে আদেশনামা লিখিয়ে নেওয়ার জন্য লোকজনের ভিড় বাড়ে আজকাল। তার হাতে তৈরি ভাবশিষ্যের এই রকম রমরমা দেখে ঈশানবাবু এবার স্বস্তি পেলেন। আদালতের কাজ থেকে অবসর নিয়ে সপরিবারে দেশে ফিরে গেলেন তিনি। যাওয়ার আগে অবশ্য মুচিরামের নামে একটা বাড়ি রেখে দিয়ে গেলেন তিনি। মন দিয়ে কাজকর্ম করিস, ভালো থাকিস। জীবনে এই একজন মানুষকেই ভয় পেয়েছে মুচিরাম, তিনি ঈশানবাবু। কিন্তু তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর আপ্ত বাক্যগুলো সেই মুহূর্তে ভুলে গেল সে। মুচিরামের এখন পোয়া বারো, তাকে শাসন করার মতো কেউ রইল না আর। সুতরাং আদালত চত্বর জুড়ে এবার মুচিরামের শাসন শুরু হলো।
আমার এই পড়ানোটা আজ লিখে দিতেই হবে মুসিরাম বাবু, একটু না 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 না, আজ হবে না। টেবিলের ওপর কাগজের পাহাড়টা দেখতে পাচ্ছেন তো? কিন্তু সাহেব বলেছেন যে তাহলে সাহেবকে গিয়ে বলুন, নইলে অন্য কোথাও যান। যত সব। অন্য আর কার কাছেই যাবো বলেন, কালই আবার আদালতে মুকুত্ত। আচ্ছা আচ্ছা, এই 2 আনার জল পানি দিলুম, কাজটা একটু করেই দেন না। কত? 2 আনা? আগে আরে ও কি আর চোখে দেখা যায় নাকি? কি মুশকিল। আচ্ছা, এই 4 আনা দিলুম, এর বেশি আমার সাধ্য নাই বাবু, বিশ্বাস করুন। বেশ, বিশ্বাস করুন বাবু, পরোয়ানাটা কাজ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। আচ্ছা বাবু। আদালত চত্বরে মুচিরামের খাতিরটা দিনকে দিন বেড়েই চলল। চোরাই পরোয়ানা, নকল পরোয়ানা তো আছেই, সেই সঙ্গে হতভাগ্য প্রজাদের দুর্দশার কথাগুলো থাক আর নাই বা বললাম। মুচিরামের হাতের লেখা ছাড়া সে দুর্দশা থেকে রেহাই পাওয়ার অন্য কোনো রাস্তাই নেই। সে কথাটা ফেলু শেখ হাতে নাতে বেশ বুঝেছে। গ্রামে সম্পন্ন এক চাষি ফেলু। খাজনা মিটিয়ে দেওয়ার পরেও লোভী জমিদারের নির্দেশে তার লোকজন এসে ফেলুর ধান কেটে নিয়ে যায়। ফেলুর আর্জিতে খোদ জজ সাহেব সেই ধান বাঁচানোর হুকুম দিয়েছেন পুলিশকে, কিন্তু মৌখিক হুকুমে তো কোনো কাজ হবে না। পুলিশের কাছে লিখিত পরোয়ানা তো পৌঁছয়নি। ফেলু শেখের সঙ্গে বিস্তর দরাদরি করে অবশেষে 5-5টা টাকা পকেটে পুরে তবে পরোয়ানা লিখল মুচিরাম। আসলে আইনের শাসনের এমন বেআইনি পথ ঘুরে আসার ছবিটা শুধু আজকের নয়, সে সময়ও ছিল, নইলে আর মুচিরামদের রমরমা হয় কি করে। তা হ্যাঁ, যেটা বলছিলাম, ফেলু শেখের হকের পরোয়ানা লিখতে ভালো রকম ঘুষ নিল মুচিরাম। উফ, মুহুরি তো নয়, একেবারে বেটা চশমখোর। হিসেন বাবু যেন দেবতা ছিলেন। মুচিরামকে যে আড়ালে আবডালে লোকে চশমখোর বলে থাকে, এ খবরটা কিন্তু জানে মুচিরাম। তাতে অবশ্য তার বিশেষ কিছু এসে যায় না। পয়সা পেলে শুধু যে সে ঠিকটাই লেখে তা কিন্তু নয়, পয়সা হাতে এলে হয়কে নয় করে দিতেও জুড়ি নেই তার। সাক্ষীরা একরকম বলে আর মুচিরাম আর একরকম লেখে। সাক্ষ্য প্রতি 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত দর তার। যে যেমন পয়সা দেবে তার জন্য ঠিক তেমন কাজ করে দেবে মুচিরাম। আসলে ব্যাপারটা হলো, সাহেবরা তো শুধু হুকুম দিয়েই খালাস, বাকি সবটাই যে পরোয়ানা লেখে তার হাতে। সুতরাং মুচিরামের প্রভুত্ব দেখে কে? হুকুমনামা লিখিয়ে নিতে আসা নিরক্ষর সরল মানুষজনকে বেশ গম্ভীর গলায় ব্যাপারটা বুঝিয়ে দেয় মুচিরাম। তা তোমরা আমার পয়সা নেওয়াটাই শুধু দেখলে, হ্যাঁ? আমার হ্যাপা কি কম নাকি? কিসের হ্যাপা? আগে হুকুম তো দিয়েছেন সাহেব, আর আপনি তাতে 2 চত্বর লিখে দেবেন। ও ব্যাস, তাতেই হয়ে গেল বুঝি? হ্যাঁ, তাতে হলো না? না হলো না। শুনে রাখো হরিরাম, হুকুম দেওয়া আর পরোয়ানা লেখার মধ্যে না বিস্তর ফারাক। ও মা, সেটা কি রকম? মানে এই ধরো, সাহেব যে ভাষায় হুকুম দিয়েছেন, হুকুমনামায় শুধু সেটুকু লিখলে তার 1 বর্ণ কিন্তু কেউ বুঝবে না। বাদী, বিবাদী, পুলিশ সবাই যাতে ব্যাপারটা বুঝতে পারে ঠিক সেইভাবে লিখতে হবে, বুঝেছো? এ কাজ করতে যথেষ্ট বুদ্ধির দরকার আছে। তা তো বটেই, তা তো বটেই। তাই আমাকে যে দেখে, আমিও তাকে একটু বেশি করে দেখি, এই আর কি। যাকে মিছিমিছি সময় নষ্ট করে তো আর লাভ নেই। তোমার ট্যাকে ক পয়সা আছে বলো দেখি? আগে সাকুল্লে 4 আনা। 4 আনার হুকুমই হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, নাও রেখে যাও তোমার 4 আনা। মুচিরামের অবস্থা এবার ফিরতে লাগলো। চেহারা আর পকেট দুটোই বেশ গতরে বাড়তে শুরু করলো। কাপড় জামাতেও নানান রকমের রং ধরল, নীল, সাদা, গোলাপি, কালো, এমন হরেক রঙের পোশাক বানিয়ে দিল দর্জিরা তাকে। মুচিরামের টাকা পয়সার সঙ্গে পাল্লা দিয়ে নানান রকম নেশার জিনিস এবং নেশারুর দলও এসে জুটে গেল। নেশার ঠেলায় তার বাড়িটা সারাক্ষণ একেবারে ধোঁয়ায় ধোঁয়া হয়ে থাকে। টেরিকাটা চুল, পান খাওয়া ঠোঁট আর গলায় নিধুবাবুর টপ্পা,
এসব নিয়ে মুচিরাম গুড় বেশ বাবু হয়ে উঠল। তবে তার এই বাবুয়ানি সবসময় যে তার সাহেব সহ্য করে এমনটাও কিন্তু নয়। সাহেব একটু রগ চটা, মাঝে মধ্যেই তার দিকে কাগজের তাড়া কিংবা পেপার ওয়েট ছুঁড়ে মারে সাহেব। হেই মুচিরাম, হ্যাঁ এসব কে লিখিয়েছ? কেন হুজুর, কি হয়েছে? আপনি যা বলেছেন আমি তো তাই লিখেছি। ঘোড়া ডিম লিখিয়াছ। গ্রামবাসীরা রাসু বামুনের ঘরে হারু ঘোষকে চুরি করিতে দেখিয়াছে। তুমি সাক্ষীদের বয়ান উল্টাইয়া দিয়াছ। না 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 হুজুর, একদম না। সাক্ষীদের সমস্ত কথাই আমি ঠিকঠাক লিখেছি। তাহলে রাসু বামুন আমার কাছে আসিয়া নালিশ করিতেছে কেন? হুজুর বলছি কি, উনি তো বামুন মানুষ, উনি তো পুজো আচ্চায় ব্যস্ত থাকেন, তাই বোধহয় মামলা মোকদ্দমার ব্যাপারগুলো ঠিক করে বুঝতে পারেন না। আপনি অত ভাববেন না। মিথ্যা কথা বলিতেছ তুমি। আমার সঙ্গে চালাকি? আরে না না, তোমাকে আমি তাড়িয়ে দিবে। দূর হয়ে যাও। আমি কোনো ভুল করিনি সাহেব। আমি আপনার আমার মুখে মুখে তর্ক। আমি কোনো সাহেবের মার খেয়ে মুচিরাম সেদিন পালিয়ে গেল বটে, তবে পরের দিনই তার বাড়িতে লোক পাঠিয়ে মুচিরামকে ডাকিয়ে আনলো তার সাহেব। হাজার হোক, লোকটার ওপর সাহেবের কেমন যেন একটা মায়া পড়ে গেছে। ঈশানবাবুর মতো ভদ্রলোক যার হয়ে রেকমেন্ড করেন তাকে খুব একটা অযোগ্য মনে করতে পারে না সাহেব। আর শুধু তাই নয়, মুচিরামের মুখে এমন একটা মায়া মাখানো ছিল যে হরেন মুখুজ্জের যাত্রাপার্টি হোক বা ঈশানবাবু অথবা আদালতের এই সাহেব, কেউই তার মুখটা ভুলতে পারে না। সবার কাছেই তার এই মায়াবী মুখের জয় জয়কার। সুতরাং পরের দিন যখন আদালতে এসে দাঁড়ালো মুচিরাম গুড়, সাহেব তাকে আর একটিও কথা বলল না। আর মুচিরামও চাকরিটা বজায় রাখতে আবারও নতুন করে একটা আদেশনামা লিখে ফেলল। তবে তার মধ্যে হারু ঘোষ কিন্তু চোরাই মাল সমস্ত তার সাগরেদদের ঠিকানায় চালান করে দিয়েছে। তাই অহেতুক বিলম্বের পরে যখন আসল পরোয়ানা বেরোলো, ততদিনে হারু ঘোষ তার হাত ধুয়ে ফেলেছে। সেলাম সাহেব। এই যে বাবু, আইস আইস। তোমাকে আজ একটি কাজ করিয়া দিতে হইবে। কাজটি বড্ড জরুরি আছে। আপনি হুকুম করুন সাহেব। এই আদালতে আমার আন্ডারে কতগুলি মামলা নিষ্পত্তি হইয়াছে আর কতগুলি এখনো চলিতেছে, তাহার একটি হিসাব আমার আজই চাই। যে আজ্ঞা হুজুর। তবে একটি কথা, যদি হুজুর রাগ না করেন তো আমি কি কথা জানিতে চাও? বলো বাবু। আচ্ছা, আপনি কি কোথাও বদলি হচ্ছেন হুজুর? না হে, আমি চলিয়া যাইতেছি। যে নতুন সাহেব আসবে তাহাকে কাজ বুঝাইয়া দিতে হইবে। বুঝেছি সাহেব, বুঝেছি। আপনি যা যা চাইছেন এক্ষুনি আমি সে সব আপনাকে দিয়ে দিচ্ছি সাহেব। আমি এক্ষুনি যাচ্ছি। পুরনো সাহেব চলে গেল। গ্রন্ডারহ্যাম সাহেব এবার জেলা জজ হয়ে এলেন। নিজের নামটা লেখার সময় সাহেব গ্রন্ডারহ্যাম লেখেন বটে, কিন্তু মুখে বলার সময় বলেন গঙ্গারাম। আর এই গঙ্গারাম নামটাই মুখে মুখে ছড়িয়ে পড়ল। গঙ্গারাম সাহেব অতি ভদ্রলোক, দয়ার সাগর, কারো কোনো অনিষ্ট করতে পারেন না। মোকদ্দমা করতে গিয়ে কেবলই ডিসমিস করেন। সাহেব যেদিন চার্জ বুঝে নিলেন সেদিন সবার আগে একেবারে মাটি অবধি মাথা ঝুঁকিয়ে তাকে মস্ত একটা সেলাম দিল মুচিরাম গুড়। এই বিনয়টা বেশ যত্ন করে শিখেছে মুচিরাম। এটাই তো তার একমাত্র মূলধন। মুচিরামের উত্তরসূরিরাও তাদের পূর্বপুরুষের এই শিক্ষাকে আজও ভোলেনি। অবশ্য আজ আমরা শুধুই মুচিরামের কথাই বলব। সেলাম হুজুর, সেলাম সেলাম সেলাম। পান্দার নাম মুচিরাম গুড়। তো মুচিরামের এই জবরদস্ত সেলাম দেখে সাহেবের মন তো একেবারে গলে জল। সেই সঙ্গে তার কালো হৃষ্টপুষ্ট চিকন চেহারাটি দেখে গঙ্গারাম সাহেবের মনে হলো এই লোকটি এখানকার সব থেকে অভিজ্ঞ আর কাজের মানুষ। কথায় বলে না, রতনে রতন চেনে।
এই গঙ্গারাম সাহেব নিশ্চয়ই তেমনই একটি রত্ন বিশেষ, তাই মুচিরামকে দেখে আহ্লাদে ডগমগ করে উঠলেন তিনি একেবারে। তোমাকে আমার বড় ভালো লেগেছে বাবু, তোমাকে আমি পুরস্কার দিবে। হুজুর, আপনি তো দয়ার অবতার, নইলে এই অধমকে এত স্নেহের চোখে কখনো দেখে না। আমি তো এসবের যোগ্যই নই। না না মুচিরাম, তোমার যোগ্যতা নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই। শুধু ওই পরোয়ানা পেট্রো লেখাটা তোমার কাজ নয় বাবু, তবে আমি তোমাকে নতুন এক দায়িত্ব দিবে। আমাকে আপনি বলুন না, আমাকে কি করতে হবে? একবার শুধু হুকুম করুন হুজুর। তুমি আমার সচিব হইবে, তোমার ক্ষমতা বাড়িল, বেতনও বাড়িবে, প্রতি মাসে 20 টাকা বেতন পাইবে তুমি। এই সেলাম হুজুর, সেলাম। এই বান্দা আপনার কেনা গোলাম হয়ে থাকবে। আরও একবার মাটি অবধি নিচু হয়ে সেলাম করল মুচিরাম। তবে না, এই সেলাম 20 টাকা মাইনের জন্যে নয়। যে পদটা পেল মুচিরাম, সেখানে তার মাইনেটাতে তো হাতই পড়বে না। এত বেশি উপরি টাকা হাতে আসার সুযোগ রয়েছে যে এই পদটা অনায়াসে মোটা টাকায় বিক্রিও করে দিতে পারে মুচিরাম। লুফে নেওয়ার মতো লোক এ তল্লাটাও তো বড় কম নেই। তবে না, অত কাঁচা কাজ মুচিরাম গুড় করে না। সে এবার বেশ গুছিয়ে বসল। এই চেয়ারটায় বসে এই প্রথম মুচিরামের মনে হলো তার দুটো হাত বড় কম পড়ে গেছে। মা দুর্গা যদি তার 10টা হাত ধার দিতেন, তাহলে বরং মনের মতো করে আরও কিছু বাড়তি সম্পদ গুছিয়ে নেওয়া যেত। এদিকে নিজের সমস্ত কাজের জন্য মুচিরামের ওপর চোখ বন্ধ করে নির্ভর করেন গঙ্গারাম সাহেব। সাহেবের এজলাস খুলতে না খুলতেই হাজারো অভিযোগের ফর্দ নিয়ে এসে হাজির হয় গ্রামবাসীরা। এখন নতুন সাহেব এসেছেন, দেখি ওনাকে বলে কিছু আরে হয় কিনা। আমার সেই গরু চুরির মামলাটা গত 4 মাস ধরে কোনো কিনারা নেই। নতুন সাহেব এসেছেন, তাই আর কি। আমার ধানগুলো সব লুটে নিয়ে গেল ওই 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 মুখ পড়া জমিদারের লোক। ও সাহেব, ও সাহেব, আমার বিয়ের বাসনগুলো সবাই ব্যাটার ছেলে হারু ঘোষ। সাহেব, এই চুপ, একেবারে চুপ। আর একটা চেঁচামেচি করলে সাহেব সব কটাকে ফাঁসি দেবেন। না 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 না, ঠিক একদম গোল করবে না। তাই দিতে বললো দারোয়ানজি, তাহলে আমাদের জ্বালাটা অন্তত চুড়োয়। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তিলে তিলে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ঢের ভালো। আবার চুপ। এই আমি সাহেবের কাছে যাচ্ছি, এক এক করে ডাকবো, এক একজন করে ভেতরে যাবে। একটাও গন্ডগোল যদি শুনি না। না না না, ওরে বাবা, না 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 না, কোনো গোলমাল করবো না। দেখবেন আমরা যেন বিচারটা পাই। যাই হুজুর, যাই। হুজুর, আগে গ্রামের লোকজন এসেছে, সাহেবকে একবার পেন নাম করতে চায় তারা। তাহলে অত চিৎকার করিতেছে কেন? আগে হুজুর, ওদের কয়েকটা ছোটখাটো সমস্যা আছে, মানে পুরনো কিছু মামলা। ও, মোকদ্দমা আছে। তা আমি কি করিবে? ওই বাবুকে ডাক দিলেই তো হয়। মুচিরাম, মুচিরাম। আগে হুজুর। ইয়াস, মুচিরাম। কাহারা যেন আসিয়াছে, বাহিরে বড্ড গোল করিতেছে। উহাদের কি অসুবিধা আছে তুমি দেখিয়া লও। ওকে? জি আগে হুজুর, আমি আছি তো, আপনি একদম চিন্তা করবেন না। এই আমি যাচ্ছি। আর শোনো, আমার তামাকুটা একটু দিয়ে যাও। ও হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি সাহেব। এই নিন। আর তোমাকেও বলি দারোয়ানজি, সামান্য একটা ব্যাপারের জন্য সাহেবকে বিরক্ত করো কেন বলো তো? দাও দাও দাও, ওই হতভাগাগুলোকে আমার কাছেই পাঠিয়ে দাও, দেখি। গঙ্গারাম সাহেব কিন্তু কিছুই করেন না। নিজের হাতে একটা চিঠি অবধি লেখেন না তিনি। কোনো কাজকর্মের খবর পর্যন্ত রাখেন না। শুধু তাঁবেদারদের খবর রাখাটাই তার স্বভাব। নিজে সহজ সরল মানুষ বলে তাঁবেদার কুলের ওপর দারুণ বিশ্বাস আছে তার। তাঁবেদাররাই তো তাকে এই আসনে বসিয়ে রেখেছে। সে কথা ভুলে যাওয়ার মতো অকৃতজ্ঞ তো তিনি হতে পারেন না। সেরেস্তাদার, হেড কেরানি আর সচিবের ওপর সমস্ত ভার দিয়ে তাই বেশ নিশ্চিন্তেই আছেন গঙ্গারাম সাহেব। আমার কাছে কিসের দরকার? ওই কেরানি বাবু আছে তো, সে না পারলে মুচিরাম ঠিক পারবে। নিন্দুকের অবশ্য বলে মানুষটা একটু অলস। আসলে হয়েছে কি,
বাংলার জল হাওয়ায় এসে গঙ্গারাম সাহেবের একটু বেশি ঘুম পায়। তা সেটা নিশ্চয়ই তার দোষ নয়, সেটা বাংলার গুণ। এই কেরানি সচিবের দল যেগুলো সামলাতে পারে না, তেমন গুরুতর মামলা তার কাছে হাজির হওয়া মাত্র সাহেব এক বাক্যে তাদের ডিসমিস করে দেন। অবশ্য মুচিরাম তাকে তেমন সুযোগ খুব একটা দেয় না। অর্থাৎ মুচিরামের হাতে এসেছে কিন্তু নিষ্পত্তি হয়নি, এমন ঘটনা তো বড় একটা ঘটেই না। সাহেব তাই বেশ নিশ্চিন্তেই আছেন। আর মুচিরামও তার পাশের ঘরে বসে বহরে আরও খানিকটা বাড়তে লাগল। মুচিরামের ভাগ্যটা বেশ ভালো বলতে হয়। বেশি দিন তাকে একই চেয়ারে বসে থাকতে হয় না। গঙ্গারাম সাহেবের দরবারে বসে থেকে থেকে সাহেবের সঙ্গে যখন পাল্লা দিয়ে হাই তুলছে সে, এমন সময় কালেক্টরের অফিস থেকে মুচিরামের দূর সম্পর্কের ভাই নিধিরাম বেশ একখানা জবরদস্ত কাজের খবর জোগাড় করে আনলো তার জন্য। দাদা, হ্যাঁ দাদা খবর পেয়েছো দাদা? খগেন ঘোষাল মারা গেছে। খগেন ঘোষাল? খগেন ঘোষাল মানে ওই কালেক্টর সাহেবের পেশকার ছিল যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কথাই বলছি, যদিও সে অনেক দূরের কথা। আরে না 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 না, দূরের নয় হে ভায়া, দূরের নয়। ভক্তের ডাকে কত দূর থেকে ঈশ্বর অব্দি নেমে আসছেন, আর তুমি দূর দেখাচ্ছ? হ্যাঁ, কিন্তু সে পদের জন্য আপিল করতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হয় শুনেছি। কালেক্টর সাহেব আবার খুব কড়া ধাঁচের লোক, তাই আর কি। ভগবানের কৃপায় আমার কাঠ আর খড় কোনোটাই বিশেষ কম নেই। এখন সব তার হাতে, দয়াময় যা করেন। কি বুঝলে? হ্যাঁ, দয়াময়ের দয়াটা এবার ভালোই টের পাচ্ছে মুচিরাম। সেই যে কোন কালে তার মা বাবা ছেলের দৈবী গুণের কথা বলেছিল, সেটা কিন্তু মিথ্যে বলেনি তারা। আসলে দূরদর্শী মানুষ কি না, তাই তাদের নিজেদের ছেলে মুচিরাম গুড়কে চিনে নিতে কোনো ভুল হয়নি। আর যে এমন দৈবী মানুষ, সে যদি কপাল ঠুকে একখানা দরখাস্ত লিখে পাঠিয়ে দেয়, তাহলে দয়াময় কি আর ফেলতে পারবেন? কালেক্টর হোম সাহেব যত কঠিনই হন না কেন, তিনি যে মিষ্টি কথার বশ, এই খবরটা আগেই নিয়ে রেখেছে মুচিরাম। সুতরাং দরখাস্তটাও এবার সেই মতো হওয়া চাই। কিন্তু দরদামের কাজটাই মুচিরাম বিশেষ পটু হলেও এসব দরখাস্ত লেখার কাজটা তার বিশেষ আসে না। নিধিরামের বাল্যবন্ধু ভজহরি ছেলেটা লেখাপড়ায় বেশ ভালো, ইংরেজিও বেশ ভালোই জানে সে। দাদা বলে আবার মুচিরামকে একটু খাতিরও করে ভজহরি। তাই নিধিরামকে দিয়ে একদিন তাকেই ডেকে পাঠালো মুচিরাম। আমাকে আপনি ডেকেছিলেন দাদা? নিধি বলল যে ভজহরি, এসো 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 ভাই, এসো, বসো। আসলে তেমন কিছুই না জানো তো, আমি পারতাম। নেহাত ছেলে ছোকরাদের কাজ, তাই আর কি। কি করতে হবে বলুন না, আমি করে দিচ্ছি। তুই পারবে? হ্যাঁ বলুন না। আচ্ছা বেশ, দেখাই যাক। তোমাকে একটা দরখাস্ত লিখে দিতে হবে। ও এই কাজ এক্ষুনি লিখে দিচ্ছি। তা ওই কিসের দরখাস্ত বলুন? না 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 না, এত সহজ হলে আর তোমায় ডাকবো কেন বাবা? ভালো ইংরেজি লিখলে হবে না, একটু কাঁচা হাতে লিখতে হবে, বুঝেছো? ও হ্যাঁ বুঝেছি দাদা। দরখাস্তের ভেতর যেন গোটা কুড়ি মাই লর্ড আর ইয়োর লর্ডশিপ লেখা থাকে, ব্যাস। কেমন, পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পারবো দাদা। কাজটা করে দিল ভজহরি। 2-4বারের চেষ্টায় একটা তৈলাক্ত দরখাস্ত লেখা হলো এবার। চিঠিটা বেশ পছন্দ হলো মুচিরামের। চিঠি লেখানোর পরে এবার কালেক্টর সাহেবের কাছে যাওয়ার মতো পোশাক পরিচ্ছদ জোগাড় করলো মুচিরাম। এখানে ঢিলা পায়জামা, চুড়িদার, চাপকান আর পাগড়ি কিন্তু মোটেও চলবে না। তার জায়গায় থানের ধুতি, লং ক্লথের বুক ফাঁক চাপকান পরে পায়ে চটি গলিয়ে হোম সাহেবের এজলাসে এসে দাঁড়ালো মুচিরাম। সেলাম হুজুর, সেলাম। এতদিন যেসব এজলাস দেখেছে মুচিরাম, এই এজলাসের তুলনায় সেসব নিতান্ত নগণ্য। এই এজলাসের আদব কায়দা, চাটুকার, পারিষদ আর মেলা লোকজন দেখে অমন যে হিসেবে মুচিরাম, তার হিসেবেও একটু গোলমাল হয়ে গেল।
টেবিলের নিচ দিয়ে আবার সাহেবের পোষা স্প্যানিয়েল কুকুরটা একদৃষ্টে তার দিকে চেয়ে আছে। কি বিরক্তিকর! আমার দিকে এরকম ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে কেন কুকুরটা? একদিন সাহেবকে জো হুজুর করতে হয়েছে, এবার তার কুকুরকেও জো হুজুর করতে হবে। যত সব! এই এই তুই মুখ ঘোরা, মুখ ঘোরা, আরে মুখ ঘোরা বলছি। দেশি কুকুরই তার সহ্য হয় না, তো এ আবার বিদেশি কুকুর। পকেটে দরখাস্তের চিঠিটার গায়ে বার কতক হাত বুলিয়ে ডজন খানেক মাই লর্ড আর ইয়োর অনার বলে সেই চিঠি কালেক্টরের টেবিলে দিয়ে এলো মুচিরাম। সেখানে তখন ইংরেজি জানা স্কলারদের ছড়াছড়ি। তাদের দরখাস্তে আর কথাবার্তায় শেক্সপিয়ার, মিল্টনের ফুলঝুরি ছুটছে একেবারে। কিন্তু হোম সাহেবের মন তাতে গলল না। হোম সাহেব বললেন, লোক বাবু, অধিক লেখাপড়া দেখানোর জায়গা এটা নয়। বেশি লেখাপড়া শিখিলে এই কাজটা করিতে পারিবে না। তোমরা এই কাজে ফিট নও, এখন যাইতে পারো। সামলা মাথায় দিয়ে চেন ঝুলিয়ে বেশ কয়েকজন ধনীর দুলালো সেখানে আবেদনপত্র নিয়ে হাজির হয়েছে। অভিজ্ঞ হোম সাহেব তাদেরও সেখান থেকে একরকম তাড়িয়েই দিলেন। মুচিরামের মতো কয়েকজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত আবেদনকারী শুধু থেকে গেল। মুচিরামের চিঠিটা হাতে নিয়ে পড়তে পড়তে হোম সাহেব বললেন, এ কি, আমাকে তুমি লর্ড লিখে আছো কেন? আমি তো লর্ড নই। ও, আসলে বান্দার মনে হয়েছিল যে হুজুর নিশ্চয়ই লর্ড ঘরানার মানুষ হবেন, তাই আর কি। আই সি, লর্ড ঘরানা। হ্যাঁ, ঘরানা। লর্ড ঘরানা হইলেই কি আর লর্ড হইতে পারে? মুচিরাম, আগে আগে হুজুর, তোমার লেখা আমার খুব পছন্দ হইয়াছে। হোম সাহেবের অনেক দূর সম্পর্কের লতায় পাতায় বংশের কোনো আত্মীয় কোনো এক কালে লর্ড খেতাব পেয়েছিলেন। সাহেবের মনেও সেই লর্ডের প্রতি গভীর একটা চোরা টান ছিল। সেই টানেই যেন হাওয়াটা দিল মুচিরাম। এবার তাই সেই সাহেবের মুখ দেখে আর কারও বুঝতে বাকি রইল না যে চাকরিটা আসলে মুচিরাম গুড়ি পাচ্ছে। একেই বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একেবারে ফিট লোককেই বেছে নিলেন হোম সাহেব। আর কি আশ্চর্য, চাকরিটা তার জুটেও গেল। বাপ মায়ের ভরসা থাকলে কি না হয়। কিন্তু এইবার হলো মুশকিল। পেশকারের কাজ সে করবে কি করে? কোন মামলার পর কোন মামলা উঠবে তার হিসেব রাখা, কাগজপত্র সাজিয়ে দেওয়া, কালেক্টর সাহেবের হুকুম মতো সেই সব কাগজ পেশ করা, এর জন্য তো বিদ্যে বুদ্ধি দরকার। এবার কি করবে সে? কথায় বলে ভাগ্যবানের বোঝা ভগবানের বয়। তা এখানেও মুচিরামের দয়াময় তার মুশকিল আসানটা ঠিক করে দিলেন। কালেক্টরের অফিসে তার এক সাগরেদ জুটে গেল। নাম তার ভজগোবিন্দ। ছেলেটা বেশ চটপটে, বিদ্যের জাহাজ, কিন্তু মেঝে অবধি ঝুঁকে সেলাম ঠুকতে পারে না বলেই তার কপালটা খোলেনি। তাই 12 বছর কালেক্টর অফিসের সব কাজ শিখেও এখনো সামান্য রোজগারই তার ভরসা। সে রোজগারে তার জীবনটাই ঠিক করে চলে না। এমন একটা ছেলেকেই মুচিরামের তো দরকার ছিল। ভজগোবিন্দের কাছে গিয়ে দরাজ হাতে দাঁড়ালো মুচিরাম। এই যে বাবা গোবিন্দ, এই বয়সে এত মুখ শুকিয়ে বেড়াও, তোমাকে দেখে না আমার চোখে জল আসে, জানো তো। তোমাকে আর কি বলি। যার ফাটা কপাল তার জীবন তো এরকমই হয় বাবু, এসব আমি মেনে নিয়েছি। কিন্তু কিন্তু আমি যে মানতে পারছি না ভাই। শোনো গোবিন্দ, আগে ভগবানই আমাকে পাঠিয়েছেন বলে ধরে নিতে পারো। তোমার জীবনটা না একেবারে বদলে যাবে। বদলে যাবে কি করে বাবু? তুমি আমার কাছে থাকবে, আমার কাছে। তোমার থাকতে খেতে কোনো পয়সা লাগবে না, উল্টে আমি 2-4 আনা উপরি তোমায় পাইয়ে দেব। হ্যাঁ, কি বলছেন বাবু? আপনার কাছে আমি থাকবো? আমি তোমাকে রাখবো, কিন্তু তোমাকেও আমার কিছু কাজ করে দিতে হবে। যে আগে বলুন বাবু,
এই অফিসের সব কাজ আমি জানি। আপনি বলুন কি করতে হবে আমাকে বলুন শুধু। কপাল বটে মুচিরামের। পেশকারের সব কাজ এখন এই ভজগোবিন্দই করে দেয় তাকে। মুচিরাম শুধু তার নিজের উপরির দিকে নজর রাখে। মাঝে মধ্যে হরির লুটের মতো কয়েকখানা গোবিন্দর দিকেও ছুঁড়ে দেয়। পেশকারের কাজের প্রশংসায় হোম সাহেব একেবারে পঞ্চমুখ। তাঁর কর্মজীবনে এমন দক্ষ পেশকার তিনি আর কখনো দেখেননি। ফলে মুচিরামের এখন অঢেল টাকা। এবার আপনি একটা তালুক কিনে ফেলুন। ভজগোবিন্দের পরামর্শে তালুক কিনবে বলে এবার ঠিক করলো মুচিরাম গুড়। কিন্তু নিজের জেলায় তালুক কেনাটা তো উচিত নয়। তার উপর আবার সরকারি কাজ করে সে। অগত্যা স্ত্রীর নামে মানে বেনামে তালুক কিনতে হবে তাকে। ভজগোবিন্দের বোন ভদ্রকালীকে বিয়ে করে এবার তালুকের পর তালুক কিনতে শুরু করলো মুচিরাম। হঠাৎ করেই জেলার অর্ধেকেরও বেশি জমির মালকিন হয়ে বসল ভদ্রকালী। তাতে অবশ্য তার বড় একটা কিছু এসে যায় না। ভদ্রকালীর শুধু একটাই আবদার। শুনছো? বলো। আমার দাদাকে একটা মোহরের চাকরি জুটিয়ে দাও না গো। এই টাকায় কি সংসার চলে? আহা, তোমার দাদার সংসার তো আমিই চালাই, তুমি এত ভাবছো কেন বলো তো? কি যে বলো, এতে কি আর মান সম্মান থাকে? দাদার লেখাপড়া কদ্দূর তা তো তুমি জানো। দেখছি কি করা যায়, আমি একটু ভেবে দেখি। তুমি এত ভেবো না, একটু দেখো না গো। দেখছি। ভজগোবিন্দের একটা মুহুরির চাকরি জুটল বটে, কিন্তু মুচিরাম পড়ল ফাঁপড়ে। কালেক্টরের অফিসে আর বিশেষ কিছু করার মতো সময় পায় না সে। এদিকে হোম সাহেবও বদলি হয়ে গেছেন। তার জায়গায় রিড সাহেব এসেই বুঝতে পেরেছেন যে মুচিরামকে দিয়ে আর যাই হোক পেশকারের কাজটা কিছুতেই হবে না। অথচ কথায় কথায় সেলাম করা মানুষটার প্রতি রিড সাহেব এতটা নির্দয় হবেন কি করে? অনেক ভেবে চিনতে মুচিরামকে ডেপুটি কালেক্টর করে দিলেন রিড সাহেব। মুচিরামের উপাধি হল মুচিরাম রায় বাহাদুর। অবশ্য গুড় ফেলে রায় হওয়ার কাজটা মোটেই এত সহজ ছিল না। সাহেবের আদেশনামা যে লিখেছিল সে ছোকরা আর একটু হলেই মুচিরামকে পথে বসিয়ে দিচ্ছিল প্রায়। ভাগ্যিস খেতাব বেরোনোর আগে স্বয়ং মুচিরাম সেখানে গিয়ে হাজির হতে পেরেছিল। আরে ও আরে কি করছো কি? ওখানে আবার ওই গুড়টা রেখে দেওয়ার কি দরকার আছে বাপু? কি বলছেন কি কর্তা? আপনার পিতৃদত্ত পদবিটা রাখবো না? রায় বাহাদুরকে কেউ গুড়ের পো বললে কি আর ভালো শোনায়? হে, তাই বলছিলাম আর কি। তুমি বরং ওই গুড়ের নাগরিটা সরিয়েই রাখো, কেমন? তাহলে আর কি, আরেকটা বাড়তি রায় বসিয়ে দিই, কি বলেন? মুচিরাম রায় বাহাদুর। মজবুত শোনাচ্ছে না? কি বলেন? হ্যাঁ একদম তাহলে তো ভালোই হয়। বেশ তা তুমি তো খুব বুদ্ধিমান ছোকরা। ডেপুটি কালেক্টরের বিশেষণটা নিল বটে, কিন্তু চাকরিটা আর নিল না মুচিরাম। তালুক আর রায় বাহাদুর খেতাব যার দুটোই আছে, তার আর চাকরিতে কি দরকার? সাহেবের চাকরিতে আর ক পয়সাই বা পাবে সে? তার উপর সাহেব তাকে ডেপুটি কালেক্টর করে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছে শুনে মুচিরামের চোখ তো একেবারে কপালে গিয়ে ঠেকল। কি বলছো গো? চাটগাঁ যেতে হবে তোমাকে? বাপরে বাপ! না, কখনো না। সে দেশে গেলেই তো লোকে পেটের ব্যামো আর জ্বরে মরে যায়। আহা, তুমি না হয় এখানেই থাকো গিন্নি। আমাকে যখন সাহেব নিজে বলেছে, তার উপর আমার চেয়ে যোগ্য ডেপুটি নাকি আর কেউ নেই, তখন তো যেতেই হয় কি? রাখো তো তোমার সাহেবের কথা। ওই লাল মুখরা জানেটা কি? হ্যাঁ, খবরদার যদি সমুদ্র পেরিয়েছ তো আমি এই বিষ খাবো বলে দিলাম। গিন্নি, বিষ বলে যেটা খাচ্ছ সেটা তো তেঁতুল গোলা, আরে পেটে গেলেই যে অম্বল হবে। হ্যাঁ, সত্যিকারের বিষ খাবো তাহলে, দেখবে? না, আরে তোমার বিষ খেয়ে কাজ নেই কি? অমনি একটু রসিকতা করছিলাম আর কি। তুমি কি ঠাট্টা বোঝো না? সবসময় আমার সাথে ঠাট্টা করো।
ওই চাঁট গায়ে আমি যাব না, আমি চাকরিটাই ছেড়ে দেবো। সত্যি? বেশ বেশ, তাহলে কি করবে এখন? এবার ভাবছি আমি পুরো দস্তুর জমিদার হয়ে বসবো। হ্যাঁ, আরে চাকরি থেকে আর ক পয়সা আসে বলো তো গিন্নি? যা আসে সবই তো এই জমি থেকেই। তালুকে এখন তার লক্ষ্মী উপচে পড়ছে। পিতৃদত্ত পরিচয়ের যে অংশটুকু তার নামের সঙ্গে জুড়ে ছিল সেসব তো জন্মের মতো দূর করে দিয়ে মুচিরাম এবার একেবারে জমিদার হয়ে বসল। এবার আর তাকে পায় কে? গিন্নি ভদ্রকালীকে ডেকে একদিন আহ্লাদ করে সে বলল, বুঝলে গিন্নি, প্রজারা এবার থেকে তোমাকে গিন্নিমা বলে ডাকবে। জানো, কোমরে সোনার গোট পরবো, আমার কতকালের স্বাদ। হবে হবে হবে, সব হবে। গোট হবে, নথ হবে, সাতনরি হার হবে। আরে তুমি একেবারে রানীর মতো পায়ের ওপর পা তুলে বসে থাকবে। কি যে বলো না, ধ্যাৎ। আরে সাধে কি আর আমি জমিদার হয়েছি? তা দিয়েওছে বটে মুচিরাম। গিন্নিকে একেবারে সোনায় মুড়ে দিয়েছে। কিন্তু এই দামি দামি গয়নাগাটি পরে দেশ গাঁয়ে আর কাকে দেখিয়ে বেড়াবে ভদ্রকালী? বাবু মুচিরাম রায় বাহাদুরও গ্রামে পড়ে থেকে ঠিক সুখ পাচ্ছে না। বাবু হয়েছে সে, এখন কলকাতায় না গেলে বাবু সমাজে তার মান থাকে কি করে? ভজগোবিন্দর সাহায্যে কলকাতায় বেশ একটা বাড়িও কেনা হয়ে গেল তার। জমিদার আর গিন্নিমা বড় সাধ করে কলকাতায় এসে পড়ল ঠিকই, কিন্তু তাদের ভাবনার সঙ্গে শহরটার চালচলনের একেবারে মিল নেই। 5 আনা দামের জিনিস 50 টাকায় কিনতে হয় মুচিরামকে। সঙ্গে অন্যান্য খরচ খরচার তো শেষ নেই। কিন্তু বাবু মুচিরাম রায় বাহাদুর কি আর শহরের বাবু সমাজের মাথা না হলে চলে? এদিকে মাথা থেকে টেঁকে গিয়ে এমন টান পড়ল যে শেষে একটা তালুক অবধি বাঁধা রাখতে হলো মুচিরামকে। ভাগ্যিস এই সময় ভজগোবিন্দ এসে দাঁড়ালো তাদের পাশে। জামাইবাবুর অবস্থা দেখে সে তো একেবারে আঁতকে উঠল। আরে আরে আরে, এ কি করছেন দাদাবাবু? শিগগির আপনি দেশে ফিরে চলুন। সে কি? কিন্তু আমার জমানো পুঁজি যা ছিল তা তো... আরে সেসব নিয়ে ভাববেন না। আপনি তো আজ অবধি নিজের তালুকে একবারও যাননি। তা তো ঠিক। এবার যদি সাহায্য চাইতে নিজে গিয়ে দাঁড়ান, দেখবেন তালুকের প্রজারা আপনাকে 2 হাত ভরে দান ধ্যান করবে। বলছো? আলবাত বলছি। তালুকে চলুন দাদাবাবু, তালুকে চলুন। বেশ বেশ ভজগোবিন্দ, তাই চলো তাই চলো তাই চলো। কলকাতার পাট গুটিয়ে দেশ গাঁয়ের বাবু আবার দেশেই ফিরে এলো। ভজগোবিন্দর কথা মতো চন্দনপুর তালুকে গিয়ে দাঁড়ালো মুচিরাম। মুচিরামের তালুকে প্রজারা কিন্তু সুখেই আছে। এই যে আশপাশের সব মহল্লা দুর্ভিক্ষে একেবারে খাক হয়ে গেছে, মুচিরামের চন্দনপুর তালুকে কিন্তু কিচ্ছুটি হয়নি। সেখানকার প্রজারা খেয়ে পড়ে সুখে শান্তিতেই আছে। না, মুচিরাম খাজনার জন্য উৎপাত করে না ঠিকই, তবে এই প্রথম দায়ে পড়ে সরাসরি প্রজাদের কাছে গিয়ে হাত পাতল সে। ভজগোবিন্দ ঠিক যেমন শিখিয়ে দিয়েছিল তেমনটাই বলল মুচিরাম। বড় আশা করে তোমাদের কাছে এসেছি। দেখো দেখো, তোমরাই তো আমার মা বাপ বলো। সেই কোন ছোটবেলায় বাপ মা মরে গেছে, তারপর থেকে কিন্তু আর কারো কাছে আমি হাত পাতিনি। আগে জমিদার বাবু, আপনি নিজে এসেছেন, এ তো আমাদের কপাল কর্তা। আমার মেয়ের বিয়ে আমারই তো দায়। আমি নিজে তোমাদের দরজায় না এলে সে দায় কি করে মিটবে বলো তো পেলারাম? অমন কথা বলবেন না বাবু, এ কথা আমাদের শোনাও পাপ। আহা, তোমরা অমন করে বলো না। দেখো, আমার এই গুরু দায়িত্বটা তোমাদের সবাইকে উদ্ধার করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না কর্তামশাই, আমরা সবাই মিলে টাকা তুলে মা লক্ষ্মীর বিয়ে দেব। তোমরাই তো আমার ভরসা। দেখো বাবা, আমার মানটা যেন থাকে। হ্যাঁ, সে ভাবনা আমাদের কর্তামশাই। এমন বিয়ে হবে, এমন ধুম হবে যে আর 10টা গাঁ হাঁ করে দেখবে। এ আমি বলে দিলুম কর্তাবাবু। বেশ, তোমরা যখন বলছো তখন হবে। হরি হে মাধব, হে দয়াময়, সবই তোমার ইচ্ছে। চন্দনপুরে জমিদার বাবু নিজে এসেছেন, এ কথাটা হই হই করে চতুর্দিকে একেবারে ছড়িয়ে পড়ল।
জমিদারকে একবার নিজের চোখে দেখবে বলে দলে দলে লোক সেখানে এসে ভিড় জমাতে লাগলো। জমিদার বাড়ির সামনের বিরাট মাঠে ত্রিপল টাঙিয়ে লোকজনের থাকার ব্যবস্থাও করা হলো। তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া আর চেঁচামেচিতে জায়গাটা একেবারে গম গম করছে। এর মধ্যেই একটা কাণ্ড ঘটে গেল। জমিদার মুচিরাম রায়বাহাদুরের কথা মিনুয়েল সাহেব কিছুই জানতেন না। দুর্ভিক্ষের রিপোর্ট দেওয়ার জন্য সরকার বাহাদুর সেই সাহেবকে গ্রামে পাঠিয়েছে। সারা দিন ধরে ঘোড়ায় চড়ে গ্রাম পরিদর্শন করে বেড়ান তিনি। চন্দনপুরের পাশ দিয়ে যাওয়ার সময় এই ত্রিপল ঢাকা হট্টমেলার সামনে এসে দাঁড়ালেন মিনুয়েল সাহেব। গ্রামের প্রজারা তখন সবে খেতে বসেছে। সাহেবের মনে হলো নিশ্চয়ই কোনো দয়ালু রাজা মহারাজা এই দুর্ভিক্ষ পীড়িত লোকের মুখে খাবার জোগাচ্ছেন। কিন্তু সেই দয়ালু মানুষটিকে সারাদিন ধরে গ্রামের পর গ্রাম ঘুরেও এই দৃশ্য তো তিনি আর কোথাও দেখতে পাননি। সরকারের কাছে রিপোর্টে এই দয়ালু মানুষটির নামটা তো তাকে পাঠাতেই হবে। সামনেই একজন প্রজাকে দেখতে পেয়ে তাকে ডাকলেন মিনুয়েল সাহেব। এই তুম ইধর আও। আমাকে আমাকে ডাকছেন সাহেব? হ্যাঁ, তোমাদের গ্রামে দুর্ভিক্ষ কেমন আছে? আগে হুজুর, দুর্ভিক্ষ? হ্যাঁ হ্যাঁ, ঘাবড়াও মাত, সঠিক কথা বলো। দুর্ভিক্ষ বেশি আছে না কম আছে? আগে অনেক অনেক বেশি আছে হুজুর। ঠিকই বুঝি আছে। কারা এখানে খাওয়া দাওয়া করছে? আগে গরিব প্রজারা হুজুর, এই গ্রামেরই লোকজন। কার টাকা? তার টাকা আগে এই গ্রামের সব টাকা তো জমিদার বাবুরই হুজুর। মাই গড, এই সব টাকা জমিদারের? তার নাম কি? আগে বাবু, মুচিরাম রায়বাহাদুর। মিনুয়েল সাহেবের সেই শব্দ দুর্ভিক্ষ বুঝতেই পারেনি নিরক্ষর চাষি। তার মনে হলো এটা নিশ্চয়ই কোনো বড়সড় একটা ট্যাক্স হবে। তাই শুরুতেই খুব বেশি রকম আছে সে বলে দিল, এই ভেবে যে নতুন করে এই ট্যাক্স তাদের আর ঘাড়ে চাপবে না। তাহলে তাছাড়া প্রজাদের নিজস্ব টাকা বলতে তো এমনিতে কিছু নেই, সবই জমিদারের কাছে বাঁধা। চন্দনপুরের সরল চাষি তাই তার মতো করেই যা পারল সাহেবকে শুনিয়ে এলো। সাহেব চলে যাওয়ার পরে বীর দর্পে তার সঙ্গীদের কাছে ফিরে এসে সেই চাষি এবার ফলাও করে সবটা বলল। শোনো শোনো, এই চন্দনপুর আজ খুব বাঁচান বেঁচে গেছে। কেন গো, কি হয়েছে গো, কি হয়েছে? ওই সাহেব নিশ্চয়ই কোনো বজ্জাতি করার মতলবে এসেছিল, তাই না? বজ্জাতি বলে বজ্জাতি? বেটা আমাদের উপর দুর্ভিক্ষ ট্যাক্স চাপাতে এসেছিল। হ্যাঁ, সেটা বুঝি কোনো নতুন ট্যাক্সও? সে এক বিরাট ট্যাক্স। আমি বলে দিয়েছি আমাদের গায়ে সেই ট্যাক্স খুব বেশি রকম বেশ করেছো, বেশ করেছো। বেটা সুরসুর করে চলে গেল। বাপ রে বাপ, তোমার কি সাহস গো! হবে না? এদিকে মিনুয়েল সাহেবের একটা বিরাট রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে। আর সে রিপোর্টের 2 পাতা জুড়ে প্রজাদরদি, মানবহিতৈষী, দয়ার অবতার রায়বাহাদুর মুচিরাম রায়ের নামে তুমুল জয়গান লিখেছেন সাহেব। শুধুমাত্র মুচিরামের দয়ার জন্যই যে বাংলার দুর্ভিক্ষ প্রাণঘাতী হতে পারেনি সে কথাটাও লিখতে ভোলেননি তিনি। আর এই রিপোর্ট পড়ে সরকারি মহলে ডাক পড়ল মিনুয়েল সাহেবের। বাবু মুচিরামকে তুমি কোথায় পাইলে মিনুয়েল? চন্দনপুর গ্রামে তিনি আছেন স্যার। উহাকে আমি খুব ভালো করিয়া চিনি। উহারই উন্নতির কথা শুনিয়া অত্যন্ত আনন্দ পেলাম। একটা রিকোয়েস্ট ছিল স্যার। ইয়েস, অবশ্যই অবশ্যই। কি বলিবে বলো। হেমন দয়ালু মানুষকে রাজা বাহাদুর খেতাব দেওয়া হোক। বড় লাঠের কাছে এই সুপারিশ আমি করিয়া দিয়াছি, তিনি মঞ্জুরও করিয়াছেন। আজই আমি মুচিরামের নামে একটি পত্র পাঠাইব। বাবু মুচিরাম রায়বাহাদুর কিন্তু এইসব ঘটনার কিছুই জানে না। চন্দনপুর তালুক থেকে তার আয় মন্দ হয়নি, কলকাতার ধাক্কাটা একটু সামলে নিতে পেরেছে অন্তত। এবার কোন তালুকে যাওয়া যায় তা নিয়ে ভজগোবিন্দের সঙ্গে
গম্ভীর আলোচনায় বসেছে মুচিরাম। এবার আর মেয়ের বিয়েতে হবে না, বাপ বা মা কারো একটা বাৎসরিক কাজের ফর্দ চাই। এবার 10টা গাঁ নেমন্তন্ন করতে হবে। সেই ফর্দ লেখার কাজটাই যখন চলছে, ঠিক সেই সময় ডাক হরকরা এসে তার দরজায় দাঁড়ালো। তার চিঠি নিয়ে ভেতরে গেল দারোয়ান। জরুরি চিঠি এসেছে জমিদার বাবু। কই দেখি, এ কি, এ তো সিল করা চিঠি। এই আবার কি নতুন উৎপাত? ভজগোবিন্দ, ভজগোবিন্দ, তুমি তুমি একটু 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 দেখো না। চিঠি কই দেখি। আরে দাদাবাবু, সরকার আপনাকে রাজা বাহাদুর খেতাব দিচ্ছে। সেই সেই খেতাব নেওয়ার জন্য আপনাকে কলকাতায় যেতে হবে। কি? কেন আবার কলকাতা? ভালোই তো হলো, যারা আপনাকে পথে বসাতে চেয়েছিল এবার এবার তাদের মাথায় চড়ে বসবেন আপনি। তা ঠিক, তা ঠিক, কথাটা অবশ্য তুমি মন্দ বলনি। কিন্তু কি কারণে রাজা বাহাদুর? মানে আমি এবার ঠিক কি করলাম সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আর বুঝে কাজ নেই দাদাবাবু, বেশি বুঝতে গেলে বিপদ আছে। আমি আমি বরং একটা জবাবি চিঠি লিখে দিয়ে কলকাতা যাওয়ার আয়োজন করি। হ্যাঁ, বেশ বেশ, তাহলে তাই করো। সেই ভালো হবে, সেই ভালো হবে দাদাবাবু। হরি হে দীনবন্ধু, সবই তোমার ইচ্ছে। বাবু মুচিরাম রায়বাহাদুর আবারও সপরিবারে কলকাতা রওনা হলো। সেই কোন শিশুকালে ছেলের মধ্যে তার বাবা মা যে দৈব যোগ দেখতে পেয়েছিল, সেই যোগ এবার 16 কলায় পূর্ণ হতে চলেছে। মুচিরাম রাজা বাহাদুরের রাজবংশ যে কতটা মজবুত তা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আশেপাশে তাকালে এখনও তার উত্তরসূরিদের নিশ্চয়ই চোখে পড়ে। তা না হলে এতদিন পরেও মুচিরাম আজও কেন স্বমহিমায় বিরাজ করবে বলুন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন মুচিরাম গুড়ের জন্ম দিলেন, তখন নিশ্চয়ই তিনি ভাবেননি যে তাঁর এই এক মুচিরাম থেকে আরও সহস্র মুচিরাম তৈরি হবে। আজ চারিদিকে সেই মুচিরামের ভিড় দেখতে দেখতে স্রষ্টাকে কুর্নিশ জানাই। দূরদৃষ্টি বোধহয় একেই বলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মুচিরাম গুড়ের জীবনচরিত শুনে ভালো লাগলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতেও ভুলবেন না কিন্তু। শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মুচিরাম গুড়ের জীবনচরিত। আজকের প্রশ্ন, কোন তালুকে এসেছিল মুচিরাম? গত সপ্তাহের লক্ষ্মী ছাড়া গল্পের প্রশ্ন ছিল, ছিষ্টের বাবার নাম কি? সঠিক উত্তর হরিপদ সরকার। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন উজ্জ্বল, সীমা দাস, প্রশান্ত, প্রিয়াঙ্কা পাসওয়ান, লিয়াশা দাস, কণিকা পাঠক, সুভদ্রা মালি, সায়ন মণ্ডল, সোনিয়া আক্তার ও স্বর্গরাজ পোদ্দার। শুনতে থাকুন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট।